নমস্কার, আপনারা দেখছেন নিউজ আরসিবিএস। আপনাদের সঙ্গে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। জেল পালানো বন্দি কর্ণকে গ্রেপ্তার করল পুলিশ। অন্য আরেক বন্দির হদিশ পেতে জেরা কর্ণকে। সুযোগ পেলে আবার পালাবো জেল থেকে, সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তরে এমনটাই জবাব কর্ণের। কর্ণের পালানোর বিষয়ে কি বললেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া? আয়কর দপ্তরের অফিসারের গাড়ি দুর্ঘটনা, মৃত 1, আহত 5। পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 6। গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা। লোকাল ট্রেনে সিগারেট খাওয়ায় মারধর যুবককে, লিখিত অভিযোগ দায়ের থানায়। অনুষ্ঠিত হলো গণেশ পুজো উদ্যোগে ধারিন্দার নবরূপ সংঘ। অনুষ্ঠিত হলো রক্তদান শিবির উদ্যোগে নন্দকুমার থানা ও ইনসার্ট ক্লাব। পাঁশকুড়ায় বধূ খুনের নালিশ, স্বামী সহ গ্রেপ্তার 3। শ্লীলতাহানির প্রতিবাদ করায় 2 মহিলাকে মারধর, অভিযোগ দায়ের থানায়, অভিযুক্ত পলাতক। নয়া পদ্ধতিতে মাশরুম চাষ, বাদামের খোলা দিয়ে চাষ শুরু করে সফল চাষী। আসছে বিস্তারিত খবরে। খুন ডাকাতি সহ একাধিক মামলায় যুক্ত জেল থেকে পালানো বন্দি কাথির কর্ণবেরাকে গ্রেপ্তার করল পুলিশ। তবে এখনও অধরা কর্ণের আরেক সঙ্গী শেখ নাজির। পলাতক নাজিরের হদিশ পেতে কর্ণকে জেরা শুরু তদন্তকারীদের। খুন এবং ডাকাতি সহ একাধিক মামলায় অভিযুক্ত জেল থেকে পালানো বন্দি কাথির কর্ণবেরাকে গ্রেপ্তার করল পুলিশ। শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুরের কাথির মাজিরপুরে অভিযুক্তের বাড়ির রান্নাঘরের জ্বালানি গুদামের ভেতরে সে লুকিয়েছিল। গোপনে সেই খবর পেয়ে কাথি থানার পুলিশ হানা দিয়ে তাকে ধরে ফেলে। তবে পুলিশ এখনো ধরতে পারেনি খুনে অভিযুক্ত পলাতক আর এক বিচারাধীন বন্দি শেখ নাজিরকে। গত দোসরামে ভোর রাতে কাথি জেলের 2 নম্বর সেলের খোয়া যাওয়া একটি রড ভেঙে 18 ফুট লম্বা পাঁচিল টপকে পালিয়ে যায় কর্ণ এবং নাজির। ঘটনায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ওঠে চরম গাফিলতির অভিযোগ। কর্তব্যে গাফিলতির কারণে ইতিমধ্যে সাসপেন্ড হয়েছেন জেলের 2 ওয়ার্ডার। তারপরেই এদিন রাতে ধরা পড়ে কর্ণ। পলাতক বন্দি শেখ নাজিরের হদিশ পেতে কর্ণকে জেরা শুরু করেছেন তদন্তকারীরা। একটু নিচে দিকে একটু টাকাও শোনায় দিকে টাকা একটু 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 কর্ণ, তুমি কোথায় ছিলে এতদিন? হ্যাঁ হ্যাঁ, পুরীতে করছিলে। তুমি পালালে কি করে জেল থেকে? মানে কেউ কি তোমাকে সাহায্য করেছিল পালাতে? কোন জেল কর্মী সাহায্য করেছিল? তুমি নিজের থেকে পালিয়ে গেছিলে। আরেকজন তোমার সঙ্গী কিরকম পালালে? তুমি কি দিয়ে কেটেছিলে? করাতটা কোথায় পেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। সুযোগ পেলে আবার জেল থেকে পালাবো, সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমনটাই জানালেন কর্ণ। মহিষাদল ডাকাতি এবং পুলিশ খুন সহ 10টি মামলার আসামি কর্ণকে শনিবার গ্রেপ্তার করল পুলিশ। সুযোগ পেলে আবার জেল থেকে পালাবো, সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কর্ণ কথা জানায়। পুলিশের চোখে ধুলো দিয়ে একবার নয়, দুবার নয়, 3বার পালিয়ে যায় মহিষাদল ডাকাতি, পুলিশ খুন সহ 10টি মামলার আসামি কর্ণবেরা।
গত 2 মে কাথি সংশোধনাগারের 2 নম্বর সেলের রড কেটে কর্ণবেরা এবং তার সঙ্গী নাজিম আহমেদ পালিয়ে যায়। 11 দিন পরে শনিবার জুনপুট কোস্টাল থানার মাজিলাপুরে নিজের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে কর্ণ বলে সুযোগ পেলে সে আবার পালিয়ে যাবে। অন্য আরেকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্দুক দিয়ে গেছে বন্দুক ওইদিকে একজন বসে নি কেউ ওইদিকে যাও না হয়ে গেল কে সরবে পুলিশ অফিসে কি অন্য কে তুমি সরাবে তো তুলে দেন এ কি রকম ও স্যার হ্যান্ডকাপ লাগানো নাই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে জেলের ভিতরে ছিল ও দরকার নেই জান চলে बताओ হলো একটু দেরি করবো পালিয়ে গেছি এটাই আবার পালিয়ে যাবে নাকি? নিশ্চয়ই যাবো না, জীবন কেড়ে নিলে যাবো না। জাহাঙ্গীর বাদশাহ ও রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। চলুন শুনে নিই কর্ণের জেল থেকে পালানোর বিষয়ে কি বলছেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া। দেখুন, কর্ণের পেছনে আমরা অনেক দিন ধরে লাগিয়েছিলাম। গতকালে রাত্রিবেলায় আমরা খবর পাই কেউ বাড়িতে এসছে, তখন ওখানে আমাদের পুলিশ টিম গিয়ে ওকে ধরে ফেলে। অ্যান্ড ও জিজ্ঞাসাবাদে জানা গেছে ও পুরী চলে গেছিলো, এখান থেকে পালিয়ে যাওয়ার পরে পুরী চলে গেছিলো। অ্যান্ড তারপরে গত রাত্রিবেলায় ঢুকেছে, ধরেছে। যে সঙ্গী ছিল সে হুগলি জেল থেকে পালিয়ে গেছে এমন একটা অভিযোগ, সেক্ষেত্রে আমি কী বলবো এর আগে? ওটা আমরা দেখছি, ওটা এখান মেনলি আমাদের জন্য যেটা কনসার্ন হচ্ছে ও এখান থেকে পালিয়েছিল, সেটা আমরা সকালবেলায় কর্ণকে নিয়ে ও কীভাবে পালিয়েছিল সেটা রিকনস্ট্রাকশন করা হয়েছে। আমরা দেখেছি ও কীভাবে পালিয়েছিল। অ্যান্ড আমরা এটাও পেয়েছি কি ও বাইরে থেকে ঘুম খাওয়ার ওষুধ ও কীভাবে প্রকিউর করে নিয়েছিল, কারা ওকে দিয়েছিল সেটাও আমরা দেখছি। পরবর্তী কী করে আমাদের পদক্ষেপ হবে কি ও ট্রায়াল কোনটাই কোর্টে 2 কেসে ট্রায়াল চলছে, ও অ্যাডভান্স স্টেজে ট্রায়াল আছে, অন্য কেসেও ট্রায়াল চলছে, বাট অ্যাডভান্স স্টেজে ট্রায়াল আছে ড্যাকয়েটি কেসেসে। অ্যান্ড এক ট্রায়ালটা চলছে ও হলদিয়া কোর্টে চলছে আমাদের কনস্টেবল মার্ডার কেসে, ওটাও অলমোস্ট কমপ্লিট। আমাদের চেষ্টা হবে জুডিশিয়ারি সঙ্গে আমরা এটা ম্যাটার টেক আপ করবো, ওনাকে রিকোয়েস্ট করবো কি এই ট্রায়ালটা তাড়াতাড়ি যদি সম্পূর্ণ করে দিয়ে যায়, তাহলে এটা যে ওর প্রবণতা যেটা আছে, ও তো 3 বার এখন থেকে পালিয়ে গেছে, এখন পর্যন্ত 3 বার ও পালিয়ে গেছে, সেটা আমরা অ্যান্ড এটা এনশোর করার কি ও প্রোডাকশনের সময় কোনোভাবে বদমাশি না করতে পারে, তার জন্য একটা প্রেয়ার দেওয়া হবে কি ও হ্যান্ডকাপড অবস্থায় ওকে কোর্টে নিয়ে যায়, সেটাও আমরা প্রেয়ার দেবো। যদি জাস্টিস অ্যালাউ করেন তাহলে ওটা ওইভাবে হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। আয়কর দপ্তরের অফিসারদের গাড়ি দুর্ঘটনায় মৃত এক অফিসার, আহত হয়েছেন 5 জন। ঘটনাটি ঘটেছে খেজুরি থানার ঠাকুরনগরের কাছে। লরি এবং ট্যাঙ্কারের মাঝে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। আয়কর দপ্তরের অফিসারদের গাড়ি দুর্ঘটনায় মৃত 1, আহত 5। মৃত অফিসার অমরনাথ বসাক, বয়স আনুমানিক 30। মন্দারমণি আসার সময় খেজুরি থানার ঠাকুরনগরের কাছে তেল ট্যাঙ্কার এবং লরির মাঝে পড়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। সব যতদিন ছিলই মনে হচ্ছে জ্বালা আগে ভাঙে রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS।
পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 6। পূর্ব মেদিনীপুরের খেজুরি থানার 116B জাতীয় সড়কের ঠাকুরনগরের ঘটনা। জাইলো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 6। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি থানার দীঘা মেছাদা 116B জাতীয় সড়কের ঠাকুরনগর বাস স্টপেজের ঘটনা। একটি জাইলো গাড়ি এবং লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে 1 জনের। আহত 6 জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে 3 জন। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। মেদিনীপুরগামী লোকাল ট্রেনে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনেই মারধর প্রতিবাদী যুবককে। প্রতিবাদী যুবক লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। চলন্ত মেদিনীপুরগামী লোকাল ট্রেনে সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় চলন্ত ট্রেনেই মারধর প্রতিবাদী যুবককে। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গোলবাজারের বাসিন্দা প্রলয় সামন্ত হাওড় থেকে মেদিনীপুরগামী লোকালে করে খড়গপুরে বাড়ি ফিরছিল। কোলাঘাট পেরোনোর পর রঞ্জিত রায় চলন্ত ট্রেনের ভেতরেই সিগারেট খেতে থাকেন। তারই প্রতিবাদ করলে চলন্ত ট্রেনে মারধর করে মেছাদায় ট্রেন থামলে ওই অভিযুক্ত নেমে যায়। প্রতিবাদী যুবকের ঘাড়ে, গলায় এবং পেটে আঘাত লেগেছে। প্রতিবাদী ওই যুবক লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ঘটনাটা হয়েছিল হাওড়া থেকে আমি মেদিনীপুর, মানে আমার বাড়ি খড়গপুর, আমি মেদিনীপুর লোকালে উঠি, হাওড়া মেদিনীপুর লোকাল। এবারে সেই সূত্রে কি হয়, ট্রেনের মধ্যে মেচেদা স্টেশনের কাছে একজন ব্যক্তি, তিনি চলন্ত ট্রেনে এবং মেচেদায় থেকে ট্রেনটা ঢুকছে এবং ছাড়ার সময় উনি খাচ্ছেন এবং ঢোকার সময় ট্রেনটা যখন ঢুকছে সেই সময় উনি স্মোকিং করে গেছেন। আমি ওনাকে বলি যে আপনি সিগারেটটা ফেলে দিন। সেই সূত্রে উনি সঙ্গে সঙ্গে কি করে, কোনো রকমের আমার সাথে সিগারেটটা না ফেলে আমাকে নোংরাভাবে বিহেভিয়ার করে, নোংরা কথা বলে, অপ্রাসঙ্গিক মা বাবা তুলে গালাগালি করে। এবং যখন আমি ওনাকে রীতিমতো বলি যে ফেলুন সিগারেটটা, এটা একটা আগুনের বিন্দু যদি লেগে যায় ট্রেনের রঙে পুরো বগিটা আগুন লেগে যাবে, তখন উনি আমাকে একটাই কথা বললেন, এটা কি আমার বাবার ট্রেন? উনি নোংরা একটা কথা বলেছেন। তারপরে আমি যখন আর বেশি একটু চিল্লামিল্লি করলাম ফেলার জন্য, তখন উনি এসে আমার এই যে গলার যে দাগ, এই গলার দাগের মধ্যে আমাকে মেরেছে এবং আমাকে জোরে ঠেলেছে। আবার মেডিকেল সার্টিফিকেটে আমার পুরো টোটাল। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। তমলুকের ধারিন্দাতে নবরূপ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো গণেশ পুজো। গণেশ বন্দনার মধ্য দিয়ে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর চন্দন প্রধান সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠিত হলো গণেশ পুজো, উদ্যোগে তমলুকের ধারিন্দার নবরূপ সংঘ। গণেশ বন্দনার মধ্য দিয়ে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছর এই ক্লাবের তরফ থেকে দুস্থদের বস্ত্র বিতরণও করা হয়। এটি তাদের 8ম বর্ষের পুজো। এই নবরূপ সংঘ আজকে আমাদের যে সুযোগটা করে দিয়েছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করার, তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। তাদের সহযোগিতা ছাড়া আমরা আজকের এই অনুষ্ঠানটা করতেই পারতাম না। কারণ প্রাথমিক স্কুলের সেই রকম পরিকাঠামো থাকে না যে নিজে নিজে সেই অনুষ্ঠানটি আমরা পরিচালনা করতে পারি। আজকে তাদের এই মঞ্চ শেয়ার করার মধ্য দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বলছি যে আমরা আরও চেষ্টা করব এবং তারা সহযোগিতা পেলে আরও বাচ্চাদের নিয়ে মান উন্নয়নে ব্রতী হবে। রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর চন্দন প্রধান। নবরূপ সংঘ একটি ক্লাব, যে ক্লাব প্রতি বছর তারা গণেশ বন্দনার মাধ্যমে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকেন। এবছর তাদের এই পুজো 8ম বর্ষে পদার্পণ করলো। এবছরও তাদের সেই ধরনের সমস্ত রকম অনুষ্ঠান রয়েছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বস্ত্রদান থেকে শুরু করে সমস্ত রকমের অনুষ্ঠান রয়েছে। এবছর আমাদের এই মঞ্চে একটি বিচিত্র আমার অভিজ্ঞতা যে আমাদের এখানের যে স্কুল রয়েছে, প্রাথমিক স্কুল, 2 নম্বর প্রাথমিক স্কুল, সেই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে
এই মঞ্চে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছে এবং একটু পরেই সেই অনুষ্ঠান শুরু হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তারা যে উৎসাহ নিয়ে যে উদ্দীপনায় ছোট ছোট ছেলে মেয়েদের এই ধরনের অনুষ্ঠানে নিয়োজিত করেছেন, এই জন্য আমি তাদের কাছে সত্যি কৃতজ্ঞ। পুলক বেরার রিপোর্ট, নিউজ RCBS। নন্দকুমার থানার পুয়াদাতে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্যোগে নন্দকুমার থানা ও ইনসার্ট ক্লাব পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 65 জন রক্তদাতা রক্তদান করেন। অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। উদ্যোগে নন্দকুমার থানা এবং ইনসার্ট ক্লাব পুরুষ ও মহিলা মিলিয়ে মোট 65 জন রক্তদাতা রক্তদান করেন। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন অলোক রাজুরিয়া মহোদয়, IPS SP পূর্ব মেদিনীপুর জেলা। অল্প সময়ের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সরকার, SDPO ও গ্রুপ। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে হাসপাতালগুলিতে রক্তের যে অভাব দেখা গিয়েছিল তা কিছুটা হলেও মিটবে বলে আশা উদ্যোক্তাদের। শিবিরের উদ্বোধন করেন পুলিশ সুপার অলোক রাজুরিয়া। পূর্ব মেদিনীপুর জেলার আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে। আমরা শুরু করেছি আমরা প্রারম্ভিক পর্বে বরণ করে নিচ্ছি আমাদের অতি গর্বের পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ প্রশাসনের দায়িত্বে যিনি আছেন সম্মানীয় অলোক রাজুরিয়া মহোদয়। সম্মানীয় অলোক রাজুরিয়া মহোদয়। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের ওপরে অত্যাচার চালাতো। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর অত্যাচারের মাত্রা আরও বাড়ে। মেয়ের গায়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে শ্বশুরবাড়ির লোকজন, এমনটাই অভিযোগ মেয়ের পরিবারের তরফ থেকে। ঘটনায় অভিযুক্ত স্বামীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের পর থেকেই পণের জন্য মেয়ের ওপর অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন। কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে তা আরও বাড়ে। বুধবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় শম্পা দাস নায়েক নামের এক বধূকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। বৃহস্পতিবার তিনি মারা যান। গৃহবধূটির বয়স আনুমানিক 20। তারপরেই পাঁশকুড়া থানায় মেয়ের শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বধূর বাবা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, পাঁশকুড়ার রঘুবীর চক এলাকার বিকাশ নায়েকের সঙ্গে বছর 2 আগে বিয়ে হয় গুমাই গ্রামের শম্পা দাসের। বিয়েতে 1,20,000 টাকা নগদ এবং 5 ভরি সোনা দিয়েছিলেন মেয়ের বাবা। তারপরেও অতিরিক্ত পণের দাবিতে মেয়ের ওপর অত্যাচার চালাতো স্বামী এবং শ্বশুর শাশুড়ি। তো আমি বারবার ধরে শুনেছি যে বাড়িতে অশান্তি হতো, পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়ে, বিভিন্ন কাজকর্মের সমস্যা নিয়ে। তো সেগুলো গিয়ে মিউচুয়াল করে আসছে, বারে বারে এটা শোনা যায়। তারপরে রিসেন্টলি শোনা যায় ওই বাচ্চা একটা হয়, মেয়ে সন্তান হয়। মেয়ে সন্তান হওয়ার পর থেকেই আবার গণ্ডগোলটা বাড়ে। তো তারপরে ওদের বাড়ি থেকে প্রেশার ফিট করে যে তোমার মেয়ে সন্তান হয়েছে আর তোমার বাপের বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে আসতে হবে। আর ওর অসুখ বিসুখ দেখানোর জন্যে বা তোমার অসুখ বিসুখ দেখানোর জন্যে যা খরচ খরচা হবে সব তোমার বাপের বাড়ি থেকে দিতে হবে, তোমাকে এটা নিয়ে আসতে হবে। তো প্রেশার ফিট করে ও এসে বাবাকে বলার পরে কিছু টাকা দেয়, দেওয়ার পরে তাতে শান্তি হয় না তারা। তো আবার বারে বারে আবার প্রেশার ফিট করে যে 50,000 টাকা নিয়ে আসতে বলেছি, 50,000 টাকাই নিয়ে আসতে হবে তোমাকে। তো ও আর আসে না, না আসার কারণে ওকে আবার মারধর অত্যাচার ওর উপরে বিভিন্ন রকম অত্যাচার করে শ্বশুর শাশুড়ি এবং জামাই 3 জনে মিলে। বিয়ের 1 বছর পর কন্যা সন্তানের জন্ম দেয় শম্পা। তারপর থেকেই বাড়ে অত্যাচারের মাত্রা। বুধবার সকালে অগ্নিদগ্ধ অবস্থায় মেয়েকে পাওয়া যায় তার শ্বশুর বাড়ি থেকে। গৃহবধূর স্বামী বিকাশ এবং শ্বশুর মনোরঞ্জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিসেন্টলি তারপরে আবার ও রান্নাবান্না করছিল, বাড়িতে অশান্তি টুকটাক হতেই থাকে। তো রিসেন্টলি রান্নাবান্না করছে বাড়িতে বসে, তো একদিন শ্বশুর শাশুড়ি আর জামাই 3 জনে মিলে ধরে গায়ে কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। খুন করা হয়েছে। হ্যাঁ, তো সে দেখার মতো নয় দৃশ্য। একদম কলাপাতায় করে তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল।
তারপরে একদিন ছিল মারা গিয়েছে। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুই মহিলাকে মারধরের অভিযোগ উঠল আরিফ খান নামক এক ব্যক্তির বিরুদ্ধে। ময়না থানার গড়সাফাত গ্রামের ঘটনা। দুই মহিলাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই পলাতক আরিফ। শ্লীলতাহানির প্রতিবাদ করায় দুই মহিলাকে মারধর ময়না থানার গড়সাফাত গ্রামে। চন্দননগর থানার বাসিন্দা শেখ জুলফিকার আলীর স্ত্রী শাবানা খাতুন গত 7 দিন আগে তার দিদি মুনমুন বিবির বাড়ি এসেছিলেন। আমি আমার বোন বৃহস্পতিবার হাট, আমার মেয়ে তো সঙ্গে সঙ্গে যাচ্ছে, আমারও মেয়ে ছিল। আমি আমার বোন পিছন পিছন যাচ্ছি। আমার মেয়ে আমার সঙ্গে মানে আগে একটু বেরিয়ে গেছে, আমার বোন আর আমি দুজনে একসঙ্গে যাচ্ছি। তো সে আমাদের পিছনের বাড়ি তাদের, আমি তাকে ভালো রকম চিনি না, সে এমনি ভাই ভাই বলবো। সে পিছন পিছন এসে বলে যে কি গো হাতির সাথে তুমি বসে যাচ্ছ? আমার বোন বলছে যে আমি কি তোমাদের খেয়ে মোটা হয়েছি? ব্যাস ঘুরিয়ে দিয়েই বলেছে। ও এসে বলছে ছেলেটা যে তুই কাকে বললি এসব কথা, তুই আমার কাছে ক্ষমা চা। আমার বোন বলছে যে আমি তোকে বলিনি, ছেলেটা আমি সেটা তো আমি তোকে বলিনি, তুই আমার কাজ ক্ষমা চাও। বলছে আমি কোনো অন্যায় কথা বলিনি, তুই আমার মোটা বলেছিস বলে আমি তোকে উত্তরটা দিলাম। আমি তোকে কেন তোর পায়ে ক্ষমা চাইবো না? ব্যাস এই বলেছে, বলা মাত্র আমার বোন দিয়ে জুতো খুলে এতবার আমি তার সঙ্গে ছিলাম, আমার হাতে মেরেছে, আমি জঙ্গলে ফেলে দিয়েছি। জঙ্গল থেকে আমি উঠে ওকে ছাড়াতে পারছি না, এত মাঠে ফুল সব ঢুকে গেছে, ফোন খুলে কপালের একদিকে সব খুলে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যের সময় শাবানা এবং তার মেয়ে ঈশা খাতুন, বয়স আনুমানিক 8 বছর, এবং দিদি মুনমুন বিবি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময় এলাকার বাসিন্দা নিয়ান খানের পুত্র শেখ আরিফ শাবানাকে লক্ষ্য করে কুকথা বলছিল। তখন সেই কথা সহ্য করতে না পেরে শাবানা প্রতিবাদ করে। আমি আমার দিদির বাড়ি বেড়াতে এসেছি, বিগত 8 দিন হলো আমি বেড়াতে এসেছি। দিদি, আমি, আমার মেয়ে বিকেলবেলা হাটে বেড়াতে যাবো বলে বেরিয়েছি। একটি ছেলে পিছন থেকে একটা কমেন্টস করে, হাতি মশা এসব নোংরা নোংরা কমেন্টস করে, ভালো মাল যাচ্ছে, নোংরা নোংরা কথা বলে। তখন আমি বলি এসব কী ভাষায় কথা বলছো তুমি? তখন ছেলেটি বলে ভালো মালকে ভালো বলবো না, আমি সঙ্গে আমার মেয়ে আছে, কথা বলো। তখন দাঁড়িয়ে আমার মেয়ে বলবো এই নোংরা কথাটা, বুকের দিকে হাত দিয়ে অশ্লীল ভাষায় বলে, বুকের দিকে হাতটা নিয়ে অশ্লীল ভাষায় বলে, নোংরা কথা বলে। তখন আমি থাকতে পারিনি, আমি ছেলেটির কলার ধরে একটা থাপ্পড় মারি। আমি বুঝতে পারিনি সে সেভাবে আমাকে অ্যাটাক করবে। যেই আমি তার গালে একটা থাপ্পড় মারি, সে আমার সামনের কাপড় ছিঁড়ে আমাকে ধরে বিভৎস জুতো দিয়ে খুলে এই পোর্শনটা মারে। আমি এই কানে কিছু শুনতে পাচ্ছি না, বুকে হিপ করে, বুকে 4-5টা ঘুষি মেরেছে, যার জন্য আমার মুখ থেকে প্রচণ্ড ব্লাড বেরিয়েছে। এখানে ইনজুরি করে, নাকে লেগেছে। অ্যাট প্রেজেন্ট আমি খুব অসুস্থ। ঘটনার প্রতিবাদ করায় আরিফ মারধর করে শাবানাকে প্রথমে ময়না স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আমি গতকাল বৃহস্পতিবার আমি দিদির বাড়ি বেড়াতে এসেছিলাম। তো গতকাল বৃহস্পতিবার আমার দিদি বলে যে এরকম বেড়াতে যাবি, আমাদের এখানে হাট বসে বৃহস্পতিবার। বললাম হ্যাঁ যাবো, তো বিকেলবেলা নাগাদ দুজনে রেডি হয়ে আমার মেয়েকে নিয়ে, আমার দিদির মেয়েকে নিয়ে আমরা 4 জনে মিলে বেড়াতে বেরিয়েছিলাম যে হাটে যাব। তো ওদেরই বাড়ির পাশে মাঠের রাস্তা ধার দিয়ে যেতে যেতে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ ওদেরই পাড়ার একটা ছেলে আমাদের পিছন থেকে অশ্লীল ভাষায় কমেন্টস করে। তখন আমি তাকে বলি তুমি এই রকম ভাষা প্রয়োগ করছো কেন? আমার দিদি বলে দেখো শহরে মেয়ে এইরকম ভাষা শুনতে অভ্যস্ত নয়। তখন ও আরও নোংরা ভাষা বলে এবং আমার মেয়ের সামনে যাচ্ছিল, সে আমাকে ছেড়ে আমার মেয়ের সামনে গিয়ে তার রীতিমতো তার হাতটা টাচ আপ করে আরও নোংরা কথা বলে। তখন আমি থাকতে না পেরে আমি তার কলারটা ধরে তাকে দুটো গালে চড় মারি। এরকম অসভ্যতামি, আমাকে নোংরা কথা বলে আমার ওই বাচ্চা মেয়েটাকেও নোংরা কথা বলছো? যেই না আমি তাকে চড় মারি, সে পাল্টা আমাকে বিভৎস মারে। আমার এই বাপস্থানটায় তার পায়ের জুতো খুলে আমাকে বিভৎস মারে, মানে রীতিমতো আমি সেন্সলেস হয়ে যাওয়ার জোগাড়। এইখানে মারার পর আমার দিদিকে
আমার দিদি যখন আমাকে ধরতে যায় যে এভাবে ওকে মেরো না, তাকে লাথি মেরে জঙ্গলের পাশে আলপাড়ে সরু রাস্তা তো, তাকে রাস্তার ধারে ফেলে দিয়েছে। ময়না থানায় আরিফ খানের নামে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর থেকেই পলাতক আরিফ। মনে হচ্ছে যেন সিনেমার শুটিং চলছে, তারা দেখছে। আমার সত্যি বলতে খুব বাজে লাগছে, এই লজ্জার মারটা খেয়েছি আমি, খুব লজ্জাজনক মার। এবং এইভাবে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে দিনের আলোয় একটা মহিলাকে প্রতিবাদ করার জন্য একটা ছেলে এইভাবে ফেলে মারতে পারে, আমার সত্যি খুব লজ্জা করছে। জায়গাটা বললেন ময়না গড়সাপাত। গড়সাপাত হাক্কানি, ময়না গড়সাপাত হাক্কানি মসজিদ পাঠানপাড়ার ভিতর দিয়ে একটা রাস্তা আছে যেটা হাটে আসা যায়। হ্যাঁ, আমি থানায় জানিয়েছি এবং থানা থেকে খুব ভালো আমি সাপোর্ট পাচ্ছি। আমাকে কালকে ময়নায় হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল, সেখানে থানার ওসি উনি এসছিলেন এবং থানার যিনি আমার আয়ক এসআইও তিনিও ভীষণভাবে সাপোর্ট করছেন এবং তারা ওনাকে ধরার চেষ্টা করছে ছেলেটি এলাকায় নেই। আমি চাই যেন এর শাস্তি হোক। ছেলেটি একাই ছিল। জাহাঙ্গীর বাদশাহ, অসিত বেরা ও যাদব বেরার রিপোর্ট, নিউজ RCBS। কৃষি সংক্রান্ত সমস্ত খবর দেখতে চোখ রাখুন কৃষি কথায়। বাদামের খোলা দিয়ে শুরু মাশরুম চাষ। এই নয়া পদ্ধতিতে মাশরুম চাষে উৎসাহী কৃষকেরা। এই পদ্ধতি অনুসরণ করে চাষ শুরু করেছেন হাওড়ার এক কৃষক। মাশরুম খেতে কার না ভালো লাগে। শহর বাজারে মাশরুমের চাহিদাও প্রচুর। সাধারণত খড় কেটে মাশরুমের বীজ ছড়িয়ে নয়া পদ্ধতিতে এই মাশরুমের চাষ হয়। এই চাষের মধ্যে আমি মাশরুম চাষের মধ্যে ঢুকেছি 2005 সালে। আমার দাদার বন্ধু উদয়পুর ব্লকের এডিও, তখন এডিও সাহেব ছিলেন অভিমন্যু বারুই সাহেব, উনি আমাকে এই মাশরুম চাষে ইনভলভ করে। উনি এবং আমার দাদা অভিধার প্রচেষ্টাতে আমি 2005 সালে মাশরুম চাষ শুরু করি। প্রথমে আমি ট্রেনিং নিয়েছিলাম চুচুড়া ধারণা গবেষণা কেন্দ্র ডক্টর নিত্যনয় চক্রবর্তীর আন্ডারে এবং ওনার বাড়িতে প্রাইভেট প্র্যাকটিস করেছি। তারপরে ওখান থেকে আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ট্রেনিং করেছি 2005 সালে। ওখান থেকে শুধু মাত্র ওয়েস্টার্ন মাশরুমই চাষ করতাম, যেটা আমরা বাংলা ঝিনুক ছাতু বলে জানি। এই মাশরুমটাই চাষ করতাম। প্রথমে আমি 200 সিলিন্ডার নিয়ে মাশরুম চাষ শুরু করেছিলাম। তারপরে আস্তে আস্তে আমার প্রায় 2500 সিলিন্ডার শুধু ওয়েস্টার্ন মাশরুম চাষ করেছি। আর অল্প মাত্রায় শুধুমাত্র মিল্কি প্র্যাকটিস করতাম এবং পোয়াল প্র্যাকটিস করতাম। 2011 সালে 10 সেপ্টেম্বর আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড হিমাচল প্রদেশের সোলান থেকে আমি অ্যাওয়ার্ড মনোনীত হই এবং 2011 সালে অ্যাওয়ার্ড পাওয়ার সময় ওই সময় আমার সঙ্গে ডক্টর কুণাল মণ্ডল, ওনার সঙ্গে যোগাযোগ হয়। ওখানকার সায়েন্টিস্ট ছিলেন, উনি এখন বর্তমানে ICAR-এর জুটের গবেষণা কেন্দ্রে আছেন। উনি আমাকে ছোটো ভাইয়ের মতো ভালোবাসেন এবং উনি আমাকে বাটন মাশরুমের চাষের জন্য পরামর্শ দেন এবং যত সম্ভব সবসময় আমাকে ভাইয়ের মতো করে দেখে খুব হেল্প করতে থাকেন। আমার কাছে প্রথম উনি করেছিলেন যে বাটন মাশরুমটা খুব সহজে করা যায়। তখন প্র্যাকটিস করার জন্য আমি খড়ের মধ্যেই প্র্যাকটিস করতাম। 4 বছর শুধু সিজনালি আমি প্র্যাকটিস করতাম বাটন মাশরুম। এবার এক নয়া পদ্ধতিতে শুরু হলো মাশরুম চাষ। বাদামের খোলা দিয়ে শুরু হয় মাশরুম চাষ। এই পদ্ধতি রাজ্যেই প্রথম। বাদাম খোসাতে বাটন মাশরুম চাষ করার জন্য প্রথমে বাদাম খোসাকে 48 ঘন্টা ভেজাতে হবে। যেহেতু বাদাম খোসা খুব শক্ত জিনিস, ওটাকে ভেজাতে খড়ের চেয়ে প্রায় আমি 24 ঘন্টা এক্সট্রা ভিজিয়েছি। তারপরে ওর সঙ্গে আমরা যে পোলট্রির যে লিটার অ্যাড করেছি, করে ওটাকে আমি ডিকম্পোস্ট করেছি। এর প্রতিটা 2 দিন অন্তর করে আমরা একটা করে টান দিই। 13 দিনের মাথায় আমরা জিপসাম অ্যাড করেছি। তারপরে এটা 20 থেকে 22 দিনের মধ্যে আমরা দেখেছি অ্যামোনিয়া স্মেলটা চলে যাচ্ছে। তারপর ওটা দেখলাম যে অ্যামোনিয়া চলে গেছে, একটা মিষ্টি গন্ধ আসছে, তখন আমরা স্পনিং করেছি।
এবার ওই স্পনিং করা থেকে আমরা 14 থেকে 15 দিনে দেখলাম যে সিলিন্ডারগুলো পুরো মাইসেলিয়ামে ভরে গেল। তারপর হচ্ছে আমরা হচ্ছে কেসিং সয়েল, মাটির 1 ফুট নিচের হচ্ছে মাটি, ওর সঙ্গে বালি 3:1 অনুপাতে আমরা মেশাচ্ছি। মিশিয়ে ওটাকে আমরা 20 টিন দিয়ে হচ্ছে শোধন করে নিয়েছি। ওটা 72 ঘন্টা শোধন করার পর তারপর ওটাকে আমরা একটা চালনা দিয়ে মাটিগুলোকে জাস্ট মিদানার আকারে থাকবে, দানা দানা আকারে থাকবে, সেটা চেলে দিচ্ছি। চালার পর ওটাকে আমরা সিলিন্ডারের মধ্যে 1 ইঞ্চি লেয়ারেতে আমরা দিয়ে দিচ্ছি। হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকের গজ গ্রামের কৃষক অশোক পাল এই পদ্ধতি অনুসরণ করে চাষ শুরু করেছেন। এটা এখন আমরা যে ধরনের ফলন আসছে আমরা দেখেছি 15% আমাদের হচ্ছে প্রোডাকশান আছে। আর ফার্স্ট ট্রায়ালেতে আমরা যদি 50% পাই, ওটা ভবিষ্যতে আমাদের আরও ওটাকে বাড়িয়ে দিয়ে 20 থেকে 22% করা সম্ভব হয় বলে মনে করছি। আর আমরা এটা বাজারজাতকরণ করছি, প্রতিটা মার্কেটে আমাদের সেলসম্যান আছে। এখন ওটা হচ্ছে আমাদের 170 থেকে 75 টাকা পাইকারি হচ্ছে কিলো। কোথায় বিক্রি করছেন? আমার হচ্ছে মার্কেট উদয়নারায়ণপুর, হরিবাল, জাঙ্গিপাড়া, ডমজুর, আমদা, আমার স্থানীয় কাছাকাছি মার্কেটে, প্রতিটা মার্কেটে আমার একটা করে সেলসম্যান আছে, তারা বিক্রি করে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, নিউজ RCBS। যে রাধে সে চুলো বাঁধে, এই প্রবাদকে সামনে রেখে নতুন প্রতিভার খোঁজে সন্ধান চালিয়েছিলাম আমরা। মিউজিক ক্যাফেতে থাকবেন সেই সব প্রতিভারা যারা এর আগে কখনো প্রচারের আলোয় আসেননি। এই সপ্তাহের শিল্পী বিউটি দত্ত রানা এবং পলি সামন্ত। শনি ও রবিবার ঠিক রাত 8:45 দেখুন মিউজিক ক্যাফে। আমার মনের কোণের বাইরে আমি জানলাম ফুলে খানি খানি চাই। আজকের মতো নিউজ RCBS এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। নমস্কার।